জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, গাড়ি ভাঙচুর রণক্ষেত্র মানিক মিয়া এভিনিউ। রাকসুর 23 পদের 20টিতেই জয়ী শিবিরের প্যানেল, ভিপি এজিএস পদ শিবিরের, জিএসএ আধিপত্য বিরোধী ঐক্যের। রাজধানীর বাজারে কমেছে কাঁচামরিচের দাম, তবে সবজির সঙ্গে ডিমের দাম বাড়তি। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনায় সৌদি আরব। এবং শেষ দল হিসেবে টি-20 বিশ্বকাপে আরব আমিরাত, 20 দলই চূড়ান্ত। আমন্ত্রণ দুপুর 3টা নিউজে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। সংসদ ভবন এলাকায় প্রবেশ করা জুলাই যোদ্ধাদের ধাওয়া দিয়ে সংসদ ভবন এলাকা থেকে বের করে দিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দুপুর 1:20 দিকে এই ঘটনা ঘটে। এতে বিক্ষিপ্ত জুলাই সদস্যরা সংসদ ভবনের 12 নম্বর গেট ভেঙে ফেলেন। তারা বাইরে বের হয়ে বেশ কয়েকটি ট্রাক ও বাস ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। ভাঙচুর করা গাড়িগুলোর মধ্যে 2টি পুলিশের গাড়ি রয়েছে। গাড়ি ভাঙচুর করার সময় পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের ধাওয়া দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ার শেল নিক্ষেপ করে। বর্তমানে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। পুলিশকে লাঠি চার্জ করতেও দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করেছে পুলিশ সদস্যরা। পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করার পর আন্দোলনকারীরা পিছু হটলেও দূর থেকে তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের সংঘর্ষের পর মানিক মিয়া এভিনিউয়ে পুলিশের ব্যারিকেড একত্রিত করে আগুন ধরিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ আছে। বর্তমানে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। এ সময় মানিক মিয়া এভিনিউয়ের সেচ ভবনের সামনে তৈরি করা অস্থায়ী তাঁবুতেও আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। জাতীয় সংসদ ভবনের সামনে রাস্তাটি এবং বলে রাখি কিছুক্ষণ আগে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া এবং পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট। নির্বাচনে 23টি পদের মধ্যে ভিপি জিএস সহ 20টিতে জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল। বাকি 3টি পদের মধ্যে জিএস পদে স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন আম্মার, ক্রীড়া সম্পাদক পদে নার্গিস আক্তার, বিজ্ঞান বিষয়ক সম্পাদক পদে তোফায়েল আহমেদ তোহা নির্বাচিত হন। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল অডিটোরিয়ামে ফলাফল ঘোষণা করে এসব তথ্য জানান রাকসু নির্বাচন কমিশন। বিস্তারিত জাগো রিপোর্টে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল। শুক্রবার সকাল 8টার দিকে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান ফলাফল ঘোষণা করেন। ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন 12,687টি। একই পদে নিকটতম ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন ভোট পেয়েছেন 3,397টি। এদিকে জিএস পদে আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার বড় ব্যবধানে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন 11,497টি। তার নিকটতম শিবিরের প্যানেলের জিএস প্রার্থী ফজলে রাব্বি মোহাম্মদ ফাহিম রেজা পেয়েছেন 5,727 ভোট। আম্মার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক, ফাহিম রেজাও সাবেক সমন্বয়ক। শীর্ষ 3 পদে তৃতীয় পদ এজিএসে প্রতিদ্বন্দ্বিতা করে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এসএম সালমান সাব্বির নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন 6,975টি। তার নিকটতম ছাত্রদল সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস এশা পেয়েছেন 5,951 ভোট। এর আগে বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের 9টি ভবনের 17টি কেন্দ্রে 17 হলের শিক্ষার্থীরা ভোট দেন। দিনভর পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে বিকেলে ভোট গ্রহণ শেষ হয়। পরে এর 4.5 ঘন্টা পর রাত 8:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোট গণনা শুরু হয়। পরে রাত 10:30টার দিকে নারী হল দিয়ে ফলাফল ঘোষণা শুরু হয়।
নির্বাচনে 10টি প্যানেল সহ রাকসুর 23 পদে 247 জন, হল সংসদে 15 পদে 17টি হলে 597 প্রার্থী এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের 5 পদে 58 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ভিপি পদে 18 জন, জিএস পদে 13 জন ও এজিএস পদে 16 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা 28,901। এর মধ্যে ছাত্রী ভোটার 11,305 জন ও ছাত্র ভোটার 17,596 জন। নির্বাচনে ভোট পড়েছে 69.83%। এর মধ্যে 6টি নারী হলে ভোট পড়ার হার 63.24%। রাকসু নির্বাচন নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের কান্ট্রি ডেস্ক সাব এডিটর কামরুল হাসান কাউসার। স্বাগত আপনাকে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। কাউসার, আমরা যেমনটি দেখলাম যে দীর্ঘদিন পর কিন্তু রাকসু নির্বাচন অনুষ্ঠিত হলো। তো এই নির্বাচনে রাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলে কিন্তু ভূমিধস বিজয়। এটা কি আসলে বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে নতুন কোনো ক্ষমতার ভারসাম্য তৈরি করলো, নাকি এটা কেবল একবারের ভোটের প্রতিফলন বলে আপনার মনে হয়? ধন্যবাদ। রাকসু নির্বাচনে শিবিরের যে ভূমিধস বিজয়, এর পিছনে তো উল্লেখযোগ্য কিছু কারণ আছে। এক নম্বর হচ্ছে যে এর আগে 3টা নির্বাচন হয়ে গেছে, আপনারা জানেন যে ডাকসু, জাকসু আর চাকসু নির্বাচন। ওটার একটা প্রভাব তো অবশ্যই ছিল ওখানে, এটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াইছে ওখানে। আর দ্বিতীয়ত যে বিষয়টা, সেটা আপনি বলছেন যে আসলে ক্ষমতার ভারসাম্য কিনা। এটা কথিত আছে যে রাজশাহী ইউনিভার্সিটি আর চট্টগ্রাম ইউনিভার্সিটি শিবির ক্যান্টনমেন্ট বলে ওখানে। প্রথম থেকে এটা আমরা জুলাই পরবর্তী আমরা যেই বিভিন্ন আলোচনা বা বিভিন্ন মাধ্যমে আমরা যেটা জানলাম যে শিবির যদি প্রকাশ্যে আওয়ামী লীগ আমলে শিবির প্রকাশ্যে রাজনীতি করতে পারে নাই, তারপরেও হচ্ছে আমরা এখন জানতে পারলাম যে তাদের আসলে কাজ চলছে ভেতরে ভেতরে, তাদের একটা সেট আপ ছিল এবং কাজ চলছে। সেখানেও তাদের একটা ভালো ফিডব্যাক তারা জুলাই পরবর্তী পেয়েছে। সেটা হলো যে জুলাই অভ্যুত্থানের পরে যে 1 বছর অতিবাহিত হয়েছে, এখানে যে শিবিরের যে উল্লেখযোগ্য কাজকর্ম ছিল তারা শিক্ষার্থীদের কাছে যে পৌঁছাইতে পারছে, এটার একটা ফিডব্যাক পেয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা কয়েকটা জিনিস আমরা দেখি যে কম্পিটিশন করার জন্য তো যে 2টা প্যানেলের মোটামুটি কম্পিটিশন ছিল, সেটা হলো ছাত্র দলের আর হচ্ছে ছাত্র শিবিরের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যে বাকশাস হয়েছে, ওইটা তো ওইভাবে কম্পিট করতে পারে না কোনো জায়গাতেই। তো এখানে যে ছাত্রদল আসলে ওইভাবে কম্পিটিশনটা তাদের সাথে করতে পারে না। এখানে ছাত্রদলের ব্যর্থতা যতটুকু আছে, তার চেয়ে বড় ব্যর্থতা হচ্ছে পরবর্তী জুলাই পরবর্তী যে রাজনীতি, সেখানে ছাত্রদল আসলে কামব্যাক করার করছে, চেষ্টা করছে, এখনো পর্যন্ত করছে, কিন্তু তাদের কিছু লিগেসি আছে। সেটা হলো যে তাদের মাদার পার্টির যেই হচ্ছে বিএনপির যেই হচ্ছে এই জুলাই পরবর্তী যে বিভিন্ন রকমের কাজকর্ম, বিতর্কিত কাজকর্মের মাধ্যমে শিক্ষার্থীরা আসলে ওই যে ছাত্রলীগের যে ট্রমা গত 17 বছরের, এইটা আসলে ওই মানুষপট থেকে সরাতে পারে নাই। তারা বিকল্প এখনো হচ্ছে ছাত্রদলকে ওইভাবে ভাবতে পারে না যে তারা হচ্ছে ছাত্রলীগের বিকল্প হয়ে যাবে, এইভাবেই ভাবতেছে তারা আসলে ওই জায়গাটা এখনো দিতে পারে নাই। এই একটা ট্রমা কাজ করছে। আর 2 নম্বর যেটা হলো যে ছাত্রদল 5 আগস্টের পরে ওই যে 1 বছরের যে রাজনীতি ঠিকঠাক করতে পারে নাই। সেটা হলো যে ছাত্রদলের মধ্যে বা বিএনপির মাদার সংগঠনের মধ্যে তাদের তো দলীয় পদ পদবি নিয়ে তাদের মধ্যে গ্রুপিং থাকে, লবিং থাকে, বিভিন্ন জিনিস থাকে। তো আপনি একটা জিনিস খেয়াল করবেন যে 5 আগস্টের পরে ছাত্র শিবিরের যে রাজনীতি, তাদের সাবেক শিবির যারা, তাদের মাদার অর্গানাইজেশন জামাত ইসলামী, তাদের বর্তমান যে সাংগঠনিক যে জনশক্তি আছে, তারা একত্রিতভাবে কিভাবে হচ্ছে তারা বিভিন্ন রকমের কাজগুলো করছে, শিক্ষার্থী বান্ধব কাজগুলো করছে। এখানে তাদের যে ন্যারেটিভ ছিল, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের যে হচ্ছে আধিপত্য, সব মিলে তারা হচ্ছে মানে শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করতে পারছে। আর একটা বড় কথা হলো যে আপনি বললেন যে এখানে আরো বড় কারণ হচ্ছে যে আমি যেটা বললাম যে তারা কম্পিটিশন করতে পারে না ছাত্রদল, এটার মূল প্রমাণ হচ্ছে যে আপনি দেখবেন যে রাকসু, চাকসু বা হচ্ছে ডাকসু যেখানেই বলেন, সম্প্রতি কয়েকটা নির্বাচনের কথা বললে আমি জাকসুতে যখন আব্দুর রশিদ জিতু, উনি কিন্তু সাবেক সমন্বয়ক ছিল, কিন্তু বাকশাসের উনি কোনো পদ পদবি হোল্ড করে নাই, বাকশাসের সাথে তার সংশ্লিষ্টতা তখন ছিল না। তিনি কিন্তু বিপুলভাবে জয়ী হয়েছে। কেন জয়ী হইল? এটার বড় কারণ ছিল যে সে ব্যাশিংয়ের রাজনীতিটা করে নাই,
যে শিবিরকে ঠেকাইতে হবে বা অমুকের পরনিন্দা পরচর্চা করতে হবে, অমুক দল বিরুদ্ধে কুৎসা রটনা করতে হবে, এটা করে নাই। সে তার রাজনীতিটা করে গেছে শিক্ষার্থীদের আদায়ের জন্য, অধিকার আদায়ের জন্য যে রাজনীতি, সেই রাজনীতি কিন্তু সে খুব ভালোভাবে করছে ক্যাম্পাসে। এবং শিবিরের সাথে তার কোনো ক্লেশ ছিল না, ছাত্রদলের সাথেও তার কোনো ক্লেশ ছিল না। সে তার রাজনীতিটা করছে, শিক্ষার্থীদের ডোর টু ডোর পড়ছে। ইভেন দেখেন চাকসু নির্বাচন যে হইলো, এখানে যে আইয়ুবুর রহমান যে এজিএস পদপ্রার্থী হয়েছে ছাত্র দলের, তারও কিন্তু একটা ক্লিয়ার ইমেজ ছিল, সে কিন্তু জুলাই যোদ্ধা ছিল। এবং নির্বাচনের আগে তার একটা সবার মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ হয়েছে যে আমি হচ্ছে দলীয় যে রাজনীতি, দলীয় যে বয়ান, সেটা আমি চাকসুতে অ্যাপ্লাই করতে চাই না, আনতে চাই না। সে কিন্তু এটা করছে, ব্যাশিংয়ের রাজনীতিটা করে নাই। এই জন্য কিন্তু সে ভালো কম্পিটিশন দিছে, ওখানে জিতেও আসছে। আরও একদম মানে রাকসুতে যেটা ঘটলো যে আম্মার কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা বড় মুখ ছিল রাজশাহী অঞ্চলের। জুলাই অভ্যুত্থানে, জুলাই আন্দোলনে সে তার সাথে মানে অনেক পুরনো ছিল যে প্রথম থেকেই তার বিরুদ্ধে যে সে শিবিরের বি টিম বা হচ্ছে শিবিরের সাথে তার সংশ্লিষ্টতা ছিল, যে সেটা যদি থেকেও থাকে বা সেটা ছিল, আমরাও জেনেছি যে তার সাথে একসময় শিবিরের হচ্ছে সম্পর্ক ছিল। কিন্তু সে কিন্তু এত কিছুর পরেও শিবিরের বিরুদ্ধে ওই ধরনের যে মানে আগ্রাসী যে আগের যে ছাত্রলীগের যে বয়ান, এগুলো কিন্তু দেয়নি। সে তার রাজনীতিটা করছে। সে কিন্তু ছাত্রদল, ছাত্র শিবির বা অন্য কারোর পিছনে গিয়ে লাগতেও যায় নাই, এই কথা ওই কথা এইভাবে বলতেও যায় নাই। সে তার রাজনীতিটা করছে। শিক্ষার্থীদের অধিকার আদায় কিন্তু তার সর্বোচ্চ স্যাক্রিফাইস আমরা দেখছি ক্যাম্পাসে, কোটা বিরোধী থেকে শুরু করে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে শুরু করে সব জায়গায়। সে দেখেন মানে শিবিরের যে রেজা, তিনিও কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিলেন, কিন্তু সে শিবিরের প্যানেল থেকে জিএস প্রার্থী হয়েছে। আম্মার কিন্তু হচ্ছে স্বতন্ত্র থেকে হয়েছে। তারপরে তাদের ভোটের ব্যবধান কিন্তু অনেক। এবিএন দেখেন ছাত্রদলের ভরাডুবি হয়েছে রাকসুতে, কিন্তু তারা হচ্ছে এই যে দেখেন জাতীয় দলের যে নারী ফুটবল দলের যে হচ্ছে অধিনায়ক ছিল যে নার্গিস আক্তার, তিনি কিন্তু হচ্ছে ক্রিয়া সম্পাদক পদে ছাত্রদলের প্যানেল থেকেই মানে বিজয় হয়ে আসছে। এটার কারণ কি, যে তার হচ্ছে ইয়েটা ছিল, স্ট্রেংথ ছিল, তার সেই কম্পিটিশন করার যোগ্যতাটা ছিল, তার সেই ক্যাপাসিটিটা ওখানে ছিল। শিক্ষার্থীরা সেটা দেখছে। বিজ্ঞান সম্পাদক পদে দেখেন শিবিরের কিন্তু এখানে জয় হয় না। একটা স্বতন্ত্র প্রার্থী, সে বিশ্ববিদ্যালয়ে হচ্ছে এই সায়েন্স ক্লাবের হচ্ছে সহসভাপতি। সায়েন্স ক্লাব আমাদের ইউনিভার্সিটিতে প্রমিনেন্ট একটা সংগঠন, যে বিজ্ঞানের বিভিন্ন নিয়ে কাজ করে, অনেক আগে থেকেই করে। সেও একটা পরিচিত মুখ ছিল। সেও কিন্তু হচ্ছে শিবিরের সাথে কম্পিটিশন করে সে স্বতন্ত্র হিসেবে, তার কোনো দলীয় ছিল না, মানে একটা ভলান্টিয়ার অর্গানাইজেশন থেকে সে নির্বাচন করে ওখানে বিজয় হয়ে আসছে। সে বিজয় হওয়ার কারণ কি, তার মধ্যে ওই যে কম্পিটিশন করার যে যোগ্যতাটা ওইটা ছিল। তার যে পদ, সেই পদের সাথে তার মানে যে তার যে কাজকর্ম, তার যে বিগত দিনের অভিজ্ঞতা, ওইটার মিল ছিল। শিক্ষার্থীরা সেটা বেছে নিছে। তা আমি বলবো যে শিবিরের যে ভূমিধস বিজয় রাজশাহী ইউনিভার্সিটিতে, এটা যে আদর্শ বা মানে সামাজিক বা ক্ষমতার ভারসাম্য, আমি এটা বলতে চাই না। এটা যদি কিছুটা হইলেও যদি সত্য হয়, সবচেয়ে বড় সত্য হইলো যে শিবিরের সাথে কম্পিটিশন করার মতন রাজনীতিটা, মানে কম্পিটিশন করার মতো যে প্যানেল ছাত্রদলের ছিল, ওরা করতে পারে না। দেখেন ছাত্রদল শিবিরের যে ভিপি, সে ভোট পাইছে হলো 12,000, 12,500-এর বেশি, 12,687 মতো। আর ছাত্রদলের ভিপি 3,000। কল্পনা করা যায় এটা কত 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 এবার দেখেন এজিএস পদে শিবিরের যে এজিএস পদে সে পোষ্যকোটায় ভর্তি হয়েছে, এরকম একটা বিতর্ক ছিল। সে 5,951 মতো ভোট পেয়েছে, এবং তার যে নিকটতম প্রতিনিধি সে ছাত্রদলের এশা, জাহিন বিশ্বাস এশা, সে কিন্তু প্রচন্ড কম্পিটিশন করছে বিপির সে, তারপরে হচ্ছে জিএস এর সে ছাত্রদলের যারা কম্পিটিশন, তাদের চেয়ে বেশি ভোট পেয়েছে সে। আচ্ছা, তাহলে আরেকটু যদি জানতে চাই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন প্রচলিত ছাত্র রাজনীতির বাইরে গিয়ে বিকল্প প্যানেলের প্রতি আস্থা দেখালো, এবং এটা কি সামাজিক বা আদর্শিক বার্তা কি হতে পারে বলে কি মনে হয়? সেই আবার ওই আগের কথাই ফিরতে হয় আমাকে, যে আপনি সামাজিক, আদর্শিক বা বিকল্প, 5 আগস্টের পরের রাজনীতিটাই বিকল্প, এটা বিএমপি বুঝতে পারেনি। কয়েকদিন আগে এক টকশোতে হচ্ছে একজন যে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস একজন সদস্য, উনি বলতেছিল যে এই মিরপুরে জামাতের একজন এমপি প্রার্থী হলো, ক্যাম্পেইন করতেছিল। তো ক্যাম্পেইনে হচ্ছে যাদের কাছে ক্যাম্পেইন করতে ভোট চাচ্ছিল, তারা বলতেছিল যে আমরা তো ঢাকার বাসিন্দা না, আমাদের এখানে আমরা কেউই হচ্ছে ভোটার না।
তো ওই যে হচ্ছে যে জামাতের যে এমপি প্রার্থী ছিল সে বলতেছিল যে এটা কোনো সমস্যা না, আপনারা হচ্ছে আপনাদের গ্রামের যারা আছে আপনারা গ্রামের আপনার এলাকায় যে আমার দলের যে প্রার্থী আমি তার হয়ে আপনাদের কাছে ভোট চাচ্ছি। এই যে বাস্তবতা, এখানে বিএনপি ছাত্রদল অনেক বেশি পিছিয়ে। কারণ শিবির ভালো করার পেছনে কয়েকটা কাজ করছে, কয়েকটা জিনিস কাজ করছে। একটা হচ্ছে তাদের সম্মিলিত প্রয়াস, তাদের মাদার অর্গানাইজেশন, তাদের সাবেক যে হচ্ছে নেতা কর্মীরা ছিল, বর্তমান যে সংগঠন ছিল, তাদের যে একটা কোলাবোরেশন, তাদের যে একটা সম্মিলিত প্রয়াস, তারা ওইটা দেখাইতে পারছে। সব বিশ্ববিদ্যালয়ে যে শিবিরের প্রার্থীরা ছিল তাদের মানে কি ছিল, শিক্ষার্থীদের ইন্টারভিউ যখন আমরা নিয়েছিলাম বা আমরা দেখছিলাম তখন দেখা গেলো যে তাদের ব্যবহার সুন্দর, তারা ক্লাসের রাজনীতি চায় না, শিক্ষার্থীদের হচ্ছে অধিকার আন্দোলন বা অধিকার আদায় বা শিক্ষার্থীদের যে হচ্ছে চাহিদা ওগুলো পূরণের জন্য তারা কাজ করতেছে। বিএনপি, আপনি একটা জিনিস দেখেন যে ছাত্রদলের আরেকটা বড় সমস্যা যেটা ছিল যে প্রত্যেকটা ক্যাম্পাসেই দেখবেন যে ছাত্রদলের সভাপতি বা সেক্রেটারি যে বা অন্তত নির্বাহী পরিষদে যারা ছিল তারা একজনও হচ্ছে ইয়েতে যায় না, মানে বিপি বা জিএস বা এজিএস ওই রকম প্রার্থী হইতে পারে না। দু একটা জায়গায় একজন মানে আছে, ব্যতিক্রম আছে। তো সেখানে হয়েছে কি, আমরা ঢাকা ইউনিভার্সিটিতে শুনছি যে হচ্ছে ছাত্রদলের যে সভাপতি ছিল সে হচ্ছে আবিদের পক্ষে ওইভাবে কাজ করে না, এটা একটা অভিযোগ ছিল। এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি বলেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং রাজশাহী ইউনিভার্সিটিতে আপনি দেখেন যারা হচ্ছে এই যে বর্তমান বিপিজিএস প্রার্থী হয়েছে বা এদেরকে আমরা তো, আমার তো সেশন ছিল 17-18, আমি প্রেস ক্লাবের সভাপতি ছিলাম, তখন আমি এদেরকে কাউকেই হচ্ছে ওইভাবে হচ্ছে রাজনীতির মাঠে দেখিনি। যাদেরকে দেখছি রাহি ভাই বা অন্য যারা আছে তারা কিন্তু কেউই হচ্ছে এখানে মানে এই রাকসু নির্বাচন করতে পারে না, কারণ তাদের ছাত্রত্ব নিয়ে প্রশ্ন ছিল বা ছাত্রত্ব করতে পারে না। তারা যে হচ্ছে এই মানে বর্তমান যে এই প্যানেল আছে, প্যানেলের হয়ে কাজ করছে বা ওইভাবে কাজ করছে, এইটারও তো বিশ্বাস হচ্ছে মানে এইটারও হচ্ছে মানে কেউ দিতে পারে না, নিশ্চয়তা কেউ দেয় না। কারণ কিছু কিছু জায়গায় এরকম ছিল, কারণ তাদের মধ্যে তো দলীয়, কিন্তু শিবিরের মধ্যে কিন্তু এটা নেই। শিবিরের হচ্ছে সাবেক হোক, বর্তমান হোক বা অন্য যেই হোক, বা হচ্ছে একজন হয় না আরেকজন বিপি হয়েছে, আরেকজন জিএস ক্যান্ডিডেট হয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেক্রেটারি আরো ছোট পদে পাইছে, এটা নিয়ে তাদের কোনো নেই, এটা নিয়ে তাদের কোনো হেরেক নাই। তারা সম্মিলিতভাবে যে প্রয়াসটা করছে এটা, তাই এটা আদর্শিক বা সামাজিক, এটা তো একটা থাকবেই। তবে আমি বলবো যে ছাত্রদলের অবশ্যই এবং বিএনপির অবশ্যই হচ্ছে 5 আগস্টের পরের যে রাজনীতি, শিক্ষার্থী এবং দেশের মানুষের যে মোটিভ, যে তারা যে আপনি দেখেন আব্দুল কাদের ভালো করতে পারলো না কেন, আম্মার কেন ভালো করলো, জিতু কেন ভালো করলো? আব্দুল কাদের তো সবচেয়ে বড় ফেস ছিল জুলাই আন্দোলনের, তাই না? জিতু এবং আম্মার ভালো করার কারণ কি ছিল? তারা ব্যাশিংয়ের রাজনীতি করে নাই, সংকীর্ণ মনতা দেখায় নাই, যার প্রাপ্য তাকে বুঝাই দিছে যে অমুকে আমাদের সহযোগিতা করছে, তারা ছিল এবং তারা হচ্ছে ওপেনেই এগুলো বলতো, এবং তারা ছাত্রদের কাছাকাছি গেছে, তাদের রাজনীতিটা করছে। কিন্তু এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাকশাল যেটা হয়েছে, গণতান্ত্রিক ছাত্র সংসদ, তারা তাদের নেতৃত্ব ভালো না করার পেছনে হলো এইটা দিয়ে মেসেজটা ক্লিয়ার। ছাত্ররা, বর্তমান যে ছাত্র সমাজ, যে জেনজি জেনারেশন, তারা ব্যাশিংয়ের রাজনীতি, ওই যে বস্তা বসা যে ন্যারেটিভ, এই ন্যারেটিভে আর বিশ্বাস করে না। আচ্ছা, তাহলে কি মনে হয় যে এটা কি মানে তাদের বিজয়টা কি কোনো নতুন সংঘাতের সূচনা করতে পারবে কিনা, বা গণতান্ত্রিক চর্চা পুনরুজ্জীবন করতে পারবে কিনা? এইটা নির্ভর করে যে এখন তো প্রমিনেন্ট যে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো, 4টে বিশ্ববিদ্যালয়, সেখানে মোটামুটি তারা ভূমিধস বিজয়ী বলবে, 21 সন্না আধিপত্য বলা যায়। সেখানে তারা হচ্ছে শিক্ষার্থীদের কাছে আগে যেভাবে হচ্ছে মানে নির্বাচনের আগে তারা যেভাবে শিক্ষার্থীদের কাছে গেছে, তাদের অধিকারগুলো শুনছে, তাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছে, সমস্যাগুলো শুনছে, সেটা একটা বড় ফ্যাক্টর যে তারা এই তাদের প্যানেল বিজয় হওয়ার পরে তারা শিক্ষার্থীদের সাথে কেমন আচরণ করবে। তাদের তো রিউমার ছিল আগের যে তারা হচ্ছে হিজাব বা হচ্ছে শিক্ষার্থীদের মানে ওই নামাজ পড়া, অন্য যে বিষয়গুলো নিয়ে তারা ফোর্স ক্রিয়েট করতো। ক্যাম্পাসে যে একটা মাল্টিডিসিপ্লিনারি যে একটা জনগোষ্ঠী আছে, যে কালচারাল যে একটা ডাইভার্সিটি আছে, এটা তারা ধরে রাখবে কিনা, বা তাদের আদর্শটা সবার উপর চাপায়। আমরা তো শুনছি যে শিবিরের কেন্দ্রীয় যে নেতৃত্ব আছে তারা হচ্ছে বলতেছিল যে না, আমরা এই ছাত্র সংসদগুলা এখানে কারো দলীয় এজেন্ডা, কারো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জায়গা না, এটা ছাত্রদের হচ্ছে। এইটা যদি তারা রক্ষা করতে পারে, আর সবচেয়ে বড় কথা হইলো যে তারা এখন যে রাজনীতিটা দেখাচ্ছে, যে সবাইকে নিয়ে চলার যে একটা রাজনীতি তারা
এই 5 আগস্টের পরের থেকে গেল 1 বছর মানে এই ছাত্র সংসদগুলো নির্বাচনের আগ পর্যন্ত তারা যেটা দেখায় আসছে সেটা যদি কন্টিনিউ থাকে, ছাত্র দলের সাথে তাদের সম্পর্কটা কেমন হবে, বৈষম্য বাকশাস যা অন্য যে সংগঠনগুলো আছে বা বাম সংগঠনগুলো আছে তাদের সাথে তারা কি রিয়াকশনারি পলিটিক্সে যাবে, নাকি এই যে 5 আগস্টের পরে যে তারা যে রাজনীতি রেখেছে না তারা হচ্ছে যে সবাইকে নিয়ে কাজ করতে চায় বা সবাইকে সাথে রেখেই কাজ করতে চায়, এইটা যদি হচ্ছে তারা এই নির্বাচনের পরেও যদি তারা ওইভাবে দেখাইতে পারে, আমার মনে হয় যে সংঘাতের রাজনীতি আর সংঘাতের রাজনীতি এইটা আমি বলি যে শিবিরকে যে ছাত্ররা একটা বিশ্বাসের জায়গা, শিক্ষার্থীরা যে একটা বিশ্বাসের জায়গা দিছে সবগুলা ছাত্র সংসদে, এটা আমি বলি যে তাদের জন্য এসিড টেস্ট, তাদের জন্য বড় পরীক্ষা। তারা যদি তাদের ওই ইশতেহার এবং তাদের যে কমিটমেন্ট ওটা বাস্তবায়ন করতে পারে তাহলে তারা ধারাবাহিকতা রাখতে পারবে, আর যদি না রাখে তাহলে তারা আস্থা করে মানে নিক্ষেপ হবে। তারা আগামী 20-30 বছরও কোনোদিন হচ্ছে দাঁড়াইতে পারবে না এই যে সংসদে, শিক্ষার্থীদের আস্থাটা পাবে। যদি আমি জানতে চাই যে ছাত্রদল বামধারা যেগুলো আপনি বলছিলেন একটু আগে, এগুলো কি স্বতন্ত্র প্রার্থীদের সীমিত সাফল্য, এটা কি তাদের সাংগঠনিক দুর্বলতার প্রতিফলন কিনা বা ভোটের কৌশলগত ব্যর্থ কিনা? এটা কি ছাত্রদলের? সেটাই তো বললাম যে ছাত্রদলের আসলে ওই 5 আগস্টের পরে যে 1 বছরের যে রাজনীতি, এখানে যোজন দূরে আছে শিবিরের থেকে, তারা এটা করতে পারেনি, তারা সম্মিলিতভাবে করতে পারেনি। একটা জিনিস আপনি দেখেন যে বিশ্ববিদ্যালয়ের হচ্ছে ছাত্রদলের ভিভি ক্যান্ডিডেট, এজিএস ক্যান্ডিডেট যখন ঘোষণা হয়েছে তারপরও রাজনীতি শুরু করছে শিক্ষার্থীদের যা, কিন্তু শিবিরের রাজনীতি 5 আগস্টের পর থেকেই শুরু হয়ে গেছে। তাদের দলীয় যে সমন্বিত যে প্রয়াস, ওইটা তারা কে প্রার্থী হবে, কাকে দিবে, এগুলোর কোনো দরকার নেই। তারা হচ্ছে যে তাদের দলের যে আছে মোটিভ, তাদের যে এজেন্ডা আছে, তাদের দলীয় যে পারপাস আছে সেটার জন্য, সেটা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, তাদের কাছে যাওয়ার জন্য, এখানে কে ভিপি হবে, কে জিএস হবে, কে জিএস হবে, এইটা কিন্তু তারা হচ্ছে দেখে নেয়। কিন্তু ছাত্র দলের ক্ষেত্রে হয়েছে কি, ছাত্র দলের ক্ষেত্রে কিন্তু এটাই হয়েছে যে আমি কিছুক্ষণ আগে একটা উদাহরণ দিয়েছিলাম যে মিরপুরের জামাতের প্রার্থী বলতেছে আমার এলাকায় যে এমপি প্রার্থী তার হয়ে আমি ভোট চাচ্ছি, এটা কি বিএনপিতে সম্ভব? কখনোই সম্ভব না। তারা তো মানে এমপি ক্যান্ডিডেট ঘোষণা হওয়ার পর তারা নামবে, অথচ এই জামাতের যে রাজনীতি দেখেন 5 আগস্টের পর থেকেই তারা ডোর টু ডোর গিয়ে ভোট চাওয়া শুরু করছে। তাহলে আপনি বামধারা ও স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে কি বলবেন? স্বতন্ত্র প্রার্থীরা আমি বলবো যে এখানে স্বতন্ত্র প্রার্থী যারা এখানে জিতে আসছে তারা সবাই হচ্ছে যোগ্যতা সম্পন্ন, একজনকে আপনি ঠেলে দিতে পারবেন না। সেটা ডাকসু হোক, ডাকসুতে অনেকেই স্বতন্ত্র হয়ে জিতে আসছে, অন্য প্যানেল থেকেও জিতে আসছে, এই জাকসুতেও তাই হয়েছে, চাকসুতেও তাই হয়েছে, এবং সর্বশেষ রাকসুতেও 2-1টা উদাহরণ তো আমি দিলাম আপনাকে, যেমন নার্গিস, তারপরে এই যে তোফায়েল, তারপরে হচ্ছে এশা আপু যে কম্পিটিশনটা করছে, এরা কিন্তু সবাই হচ্ছে ছিল, যোগ্যতা সম্পন্ন ছিল। আম্মার, এরা কিন্তু শিক্ষার্থীদের মানে যে হচ্ছে নেতৃত্ব, শিক্ষার্থীদের হয়ে যে রিপ্রেজেন্টেশন সেটা তারা দিতে পারছে, সেটা আমি তাদের বলবো যে পার্সোনাল যোগ্যতা। এবং এইটাই প্রমাণ করে যে শিবির আসলে যে ভূমিধর জয়, শিবিরের সাথে যদি এইরকম প্রমিনেন্ট ক্যান্ডিডেট যারা যোগ্যতা সম্পন্ন এইরকম একটা প্যানেল যদি আসতো, আমার মনে হয় শিবির আরো বেশি কোণঠাসা হইতো। ছাত্রদল ওই রাজনীতিটা করতে পারে না 5 আগস্টের পরে। আমি বলবো যে ছাত্রদল এখান থেকে আবার শুরু করুক। আচ্ছা, আর একটু যদি বলি যে নারী শিক্ষার্থীদের 6টি হলে ইসলামী ছাত্রী সংস্থার প্রার্থীদের জয়, এটা কি আসলে শিক্ষাঙ্গনে ধর্মীয় আদর্শ ভিত্তিক রাজনীতির উত্থানের কোনো ইঙ্গিত দিচ্ছে কিনা? এটা পুরোপুরি ওইভাবে সঠিক না। এটা হলো যে আমরা তো তখন ক্যাম্পাসে সাংবাদিকতা আমি যখন করছি তখন তো ছাত্রলীগের আমল ছিল, আওয়ামী লীগের আমল ছিল, ছাত্রলীগের একচ্ছন্ন আধিপত্য ছিল সবগুলা হলেতেই, মেয়েদের হল, ছেলেদের হল, সব হলেই হচ্ছে এই একটা ছিল। তখন আমরা দেখছি যে হচ্ছে ছাত্রলীগের যে নেত্রীরা ছিল তারা কিভাবে হচ্ছে ডমিনেন্ট করছে অন্য সাধারণ শিক্ষার্থী যারা, ছাত্রী যারা ছিল, এবং হলগুলোতে কিন্তু এই চর্চাটা মেয়েদের হলে কম ছিল কিন্তু ছিল। এখন কথা হচ্ছে যে মেয়েরা তো ধরেন রাজনৈতিকভাবে আমাদের রাজশাহী ইউনিভার্সিটির কথা এটা এইভাবে বলা উচিত না, তারপরে রাজশাহী ইউনিভার্সিটি বা অন্য ইউনিভার্সিটিতে তুলনামূলকভাবে মেয়েরা একটু রাজনীতিক সচেতন বা এই দিকে হলো মানে খুব কম ছাত্রীরাই হচ্ছে আসার চেষ্টা করে, তারা পড়াশোনা করতেছে, পড়াশোনার ওই ইয়ের মধ্যে থাকতেছে। তো এখানে এই যে শিবিরের যে তারা যে প্যানেলটা দিতে পারছে এবং যে ওই বিগত যে 1 বছরের রাজনীতি, এবং এখানেও সেই একই কথা আসবে যে ছাত্রদল হচ্ছে ওইটা প্রমাণ করতে পারে না
যে না তারা ছাত্রলীগের যে রাজনীতি না করার পেছনে সবচেয়ে বড় কারণ ছিল হচ্ছে তাদের মাদার অর্গানাইজেশন বিএনপির যে 5 আগস্টের পরে যে বিচ্ছিন্নভাবে তাদের রাজনীতি লোকাল পলিটিক্স এবং অন্য অন্য জায়গায় যেমন দখল চাঁদাবাজি বিভিন্ন অভিযোগ আছে না, প্রত্যেকটা অভিযোগই তো মানে এভাবে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংবাদ মাধ্যম সব জায়গায় কিন্তু এই অভিযোগগুলো আসছে। এইটা হলো ভীতির কারণ ছিল। এখানে ছাত্রদলের যে একক দায় এটা আমি দিতে চাই না। আচ্ছা, এবং তাদের উপরে হচ্ছে আমি বলবো যে ছাত্রদল বিএনপি থেকে ছাত্রদলকে যারা হচ্ছে অভিভাবকের জায়গা থেকে দেখে পরামর্শ দেয় তাদের এই জায়গাটা অবশ্যই ভাবতে হবে। আচ্ছা, এবং তাদেরকে ওই আগামী পুরনো যে ন্যারেটিভ ছাত্রলীগ যে ন্যারেটিভ দিত অন্যান্য শিক্ষার্থীদের ডমিনেন্ট করার জন্য, এই ন্যারেটিভ অবশ্যই এখান থেকে বের হয়ে আসতে হবে। এইটার কোনো বিকল্প নেই। যদি না আসতে পারে তাহলে হচ্ছে এভাবেই হচ্ছে প্রতিটা ক্যাম্পাসেই তাদের ভরাডুবি হবে। এবং তাদের নেতৃত্ব এই যে আদু ভাই বা এরকম যে অভিযোগগুলো আছে এখান থেকে বের হয়ে আসতে হবে। এবং আমি বলি যে ছাত্রদল এবং বিএনপির সবচেয়ে বড় মানে এই যে যতটুকু কম্পিটিশন করতে পারছে এটা সবচেয়ে বড় ক্রেডিটটা আমি তাদেরকেই দিতে চাই, যারা এই ধরনের রানিং ছাত্র যারা অন্তত হচ্ছে পরিচিত মুখ ছিল, জুলাই অভ্যুত্থান বলুক বা তার পরবর্তী বলুক, এদেরকে নির্বাচিত করছে। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত থাকার জন্য। আপনাকে ধন্যবাদ। জুলাই জাতীয় সনদ সই অনুষ্ঠান হবে আজ শুক্রবার বিকেলে। এ উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেবেন। তবে শেষ সময়েও নানা শর্ত ও নোট অব ডিসেন্ট নিয়ে অনুষ্ঠানে অংশ নেওয়ার ব্যাপারে দ্বিধাবিভক্তি রাজনৈতিক দলগুলো। বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যম অনুষ্ঠানটি সম্প্রচার করবে। সনদ সই অনুষ্ঠানে অংশ নিতে সবার প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিএনপি জুলাই সনদে সই করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এক্ষেত্রে শর্ত জুড়ে দিয়েছে দলটি। মির্জা ফখরুল বলেন, বিএনপি অবশ্যই জুলাই সনদে সই করবে যদি যেগুলোতে নোট অব ডিসেন্ট দেয়া হয়েছে সেগুলো লিপিবদ্ধ করা হবে। জামাত বলেছে তারা সরকারের সম্মানে সনদ সই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, কিন্তু সনদে সই করার সিদ্ধান্ত পরে জানাবে। আরেকটু সম্পূরক এদিকে জুলাই জাতীয় সনদের সই না করা এবং সনদ সইয়ের অনুষ্ঠানে না থাকার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৃহস্পতিবার মধ্যরাতে দলটির মিডিয়া সেলের সম্পাদক মুশফিকুর সালেহিনের সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিবৃতিতে বলা হয়, শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপি অংশগ্রহণ করবে না। এনসিপি মনে করে যেহেতু এই স্বাক্ষর অনুষ্ঠানের মধ্য দিয়ে আইনি ভিত্তি অর্জন হবে না, এটা কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকবে। সেখানে বলা হয়, এনসিপি বহুবার স্পষ্টভাবে আইনি ভিত্তির প্রয়োজনীয়তার কথা জানিয়েছে। আইনি ভিত্তি নিশ্চিত হওয়ার পূর্বে এ ধরনের আনুষ্ঠানিকতা জুলাই ঘোষণাপত্র এর মতো আরেকটি একপাক্ষিক দলিলে পরিণত হবে। এনসিপি বলছে, তবে ঐক্যমত্য কমিশন যেহেতু সময় বাড়িয়েছে, সেখানে অংশগ্রহণ করে তাদের অবস্থান তুলে ধরবে। দাবি পূরণ হলে পরবর্তীতে সই করবে এনসিপি। সপ্তাহের ব্যবধানে বাজারে অধিকাংশ সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে। এতে সবজির দামে স্বস্তি না ফিরলেও নতুন করে অস্বস্তিও নেই। অন্যদিকে সপ্তাহের ব্যবধানে বাজারে ফার্মের মুরগির ডিমের দাম ডজনে 10 টাকা বেড়ে খুচরা দোকানে বিক্রি হচ্ছে 150 টাকায়। শুক্রবার রাজধানীর সেগুনবাগিচা, শান্তিনগর, রামপুরা ও মালিবাগ সহ বিভিন্ন এলাকার বাজার ঘুরে এমন তথ্য পাওয়া যায়। তবে সয়াবিন তেলের দাম প্রতি লিটার 6 টাকা বাড়ানোর ঘোষণা দিলেও ভোক্তা পর্যায়ে ব্যবসায়ীরা এখনও দাম বাড়াতে পারেনি, কারণ সরকার তেলের দাম বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেনি। বিক্রেতারা বলছেন, সবজির দাম আগামী 15 থেকে 20 দিনের মধ্যে আরও কমবে, কারণ বাজারে শীতের আগাম সবজি আসতে শুরু করেছে। বিশেষ করে শিম ও ফুলকপির মতো শীতকালীন সবজিগুলো বাজারে সরবরাহ বাড়লেই দাম কমে আসবে। বাজার ঘুরে দেখা যায়, আলু ও পেঁপের দাম এখন বেশ কম। রামপুরা বাজারের সামনে একটি ভ্যানে 6 কেজি আলু বিক্রি হচ্ছিল 100 টাকায়। বাজারের ভেতরে আলু কিনতে কেজি প্রতি 20 থেকে 25 টাকার বেশি গুনতে হচ্ছে না। একইভাবে 20 থেকে 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁপে।
রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। রাজধানীর মালিবাগে আলোচিত ফরচুন শপিং মলের স্বর্ণের দোকান থেকে 500 ভরি স্বর্ণ চুরির ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। শুক্রবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারের এক সংবাদ সম্মেলনে চাঞ্চল্যকর স্বর্ণ উদ্ধারের ঘটনা ব্রিফিং করেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলেন, 190 ভরি স্বর্ণ, 93.5 গ্রাম রূপা, নগদ 1,77,200 টাকা এবং একটি মোটরসাইকেল উদ্ধার হয়েছে। গ্রেফতার 4 জনই সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। তাদের কাছ থেকে উদ্ধার করা স্বর্ণালংকারগুলো শম্পা জুয়েলার্সে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ। শফিকুল ইসলাম আরও বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় এই ঘটনার মূল অভিযুক্তদের শনাক্ত করে ডিবি পুলিশ। পরে দেশের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে চক্রের 4 জনকে গ্রেফতার করা হয়। চক্রের এক সদস্যদের বাড়ির খড়ের গাদা থেকে 150 ভরির বেশি স্বর্ণালংকার উদ্ধার করা হয় বলেও জানান তিনি। ফরচুন শপিং মলে গত 8 তারিখ দিবাগত রাত্রে অর্থাৎ 9 তারিখে ভোরবেলা একটা দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এই চুরির ঘটনায় একটা মামলা দায়ের হয় রমনা থানায়। তাই এই ঘটনা সম্বন্ধে আমি যেটা বলবো যে তারা অত্যন্ত সুকৌশলে কাজটা করেছে। তারা প্রায় 3 মাস ব্যাপী এটা রেকি করার পর ঘটনার আগের দিন তারা আসছে মার্কেটে এসে মার্কেটের বাথরুমের জানলাতে একটা খুব চিকন সুতা বেঁধে রেখে এই সুতাটা ইউলুপ করে নিয়ে যে আমাদের ওই পিডব্লিউডি যে কোয়ার্টার আছে কোয়ার্টারের ওখানে রেখে গেছে ওরা। এবং বাথরুমের ভিতর দুটো যে বোরকা আপনারা দেখলেন, এই বোরকা দুটো রেখে গেছে। রাত্রে এসে ওই সুতের মাথায় রশি বাঁধছে, বেজে টেনে রশিটা উপরে তুলে রশিটা গিট্টু দিয়ে এই রশি দিয়ে তারা এই উঠে গ্রিল কেটে তারপরে মার্কেটের ভিতরে। টাঙ্গাইলের ঘাটাইলে একটি সুতার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে উপজেলার গুরুগ্রাম হাজিরনগর এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও মিলের শ্রমিকরা জানান, হঠাৎ করে মিলের ভেতর থেকে ধোঁয়া ও আগুন দেখা দিলে তারা স্থায়ীভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ঘাটাইল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে ঘাটাইল ও কালীহাতি ফায়ার সার্ভিসের আরও 3টি ইউনিট যুক্ত হয়। প্রায় 3.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস সদস্যরা। এ ব্যাপারে ঘাটাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর রতন কুমার দেবনাথ বলেন, 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। দীর্ঘ প্রায় 17 ঘন্টা পর চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল সিইপিজেড পোশাক কারখানায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন এখনও পুরোপুরি নেভেনি। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা রাতভর চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শুক্রবার সকাল 7:25 আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ফায়ার সার্ভিস ও ইপিজেড কর্তৃপক্ষ পৃথক 2টি তদন্ত কমিটি গঠন করেছে। ফায়ার সার্ভিসের পরিচালক তাজুল ইসলাম ইপিজেড কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, দ্রুত সবাইকে বের করে নেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছে। এটি একটি পাওনা, তাই হতাহতের ঘটনা নেই। তিনি আরও বলেন, ভবনটি বহুমুখী কাজে ব্যবহৃত হতো। 4টি ফ্লোরে গুদাম ছিল, সেখানে ডাক্তারদের গাউন তৈরি হতো। দাহ্য পদার্থ পুড়তে সময় লেগেছে। ভবনটি দুদিকে খোলা, পাশের ভবন ছিল খুবই কাছে, তাই আমাদের বেগ পেতে হয়েছে। ভবনটি কোড মেনে করা হয়নি, তাই ফায়ার ফাইটাররা পৌঁছাতে পারেননি। সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে দিনাজপুর বোর্ডে ছেলেদের চেয়ে মেয়েরা জিপিএ 5 এবং পাশের হারে উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছে। বিশেষ করে বিজ্ঞান ও মানবিক বিভাগে তারা সবচেয়ে বেশি ভালো ফলাফল করেছে। বৃহস্পতিবার দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়। পরিসংখ্যানে জানানো হয়, এবার দিনাজপুর বোর্ডে জিপিএ 5 পেয়েছে 6260 জন। তাদের মধ্যে মেয়ে 3486 জন ও ছেলে 2774 জন। এই হিসেবে ছেলেদের চেয়ে মেয়েরা 712 জন বেশি
বেশি। দিনাজপুর শিক্ষা বোর্ড জানায়, এবার এই বোর্ডের অধীনে ৮টি জেলায় ৬৬৬টি প্রতিষ্ঠানের মোট ১,০৫,৮৯১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৬০,৮৮২ জন পরীক্ষার্থী পাশ করে। মোট পাশের হার ৫৭.৪৯%। এর মধ্যে মেয়েদের পাশের হার ৬১.৯২% এবং ছেলেদের পাশের হার ৫২.৬৫%। সে তুলনায় মেয়েরা ৯.২৭% বেশি পাশ করেছে। মোট পরীক্ষার্থী ছিল ১,০৮,৬৫৯ জন। উপস্থিত ছিল ১,০৫,৮৯১ জন। পাস করেছে ৬০,৮৮২ জন। পাসের হার ৫৭.৪৯%। জিপিএ 5 পেয়েছে ৬,২৬০ জন। ১০০% পাস করেছে এরকম কলেজের সংখ্যা হলো ১১টি, আর পাস করেনি এরকম কলেজের সংখ্যা হচ্ছে ৪৩টি। আর এই ৪৩টা কলেজের যারা কেউই পাস করেনি, এই কলেজগুলোর লিস্ট আমার কাছে আছে। এই কলেজগুলো সদ্য অ্যাফিলিয়েশন প্রাপ্ত। এদের কেন এরকমটা হলো, আমরা তাদেরকে ডেকে তাদের কাছে আমরা ব্যাখ্যা চাইব, তাদের ব্যাপারে আমরা অ্যাকশনে যাব ইনশাআল্লাহ। এবারে রেজাল্টের এই পার্সেন্টেজ আসার কারণে যদি খারাপ বলি, তাহলে এই ইংরেজিতে আমাদের বাচ্চারা সবচেয়ে খারাপ করেছে। ইংরেজির জন্য এই রেজাল্টের পার্সেন্টেজটা আমাদের একটু কম হয়েছে ইংরেজি সাবজেক্টের জন্য। পটুয়াখালীর কুয়াকাটায় গভীর রাতে আবাসিক হোটেলে জোর করে কক্ষে প্রবেশ করে ভিডিও ধারণের অভিযোগে মোহাম্মদ হালিম নামে একজনকে ১৪ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার হোটেলে কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত হালিমকে স্থানীয়রা পাকড়াও করলে পরে ভ্রাম্যমাণ আদালত এর শাস্তি দেন। অভিযুক্ত হালিম কুয়াকাটার হোটেল কেয়ার নামে একটি টিন শেডের ৪ কক্ষের হোটেল ভাড়া নিয়ে চালাতেন। জানা যায়, বুধবার রাত ৪টার দিকে অভিযুক্ত হালিম একটি আবাসিক হোটেলে প্রবেশ করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ২ সিটের বিশিষ্ট রুমকে টার্গেট করে কৌশলে রুমে প্রবেশ করেন। সেখানে নারী পুরুষ পর্যটকদের ভিডিও ধারণ করেন ও বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে পুলিশের ভয়ভীতি দেখান। এক পর্যায়ে সেই পর্যটক রাতে হোটেল ত্যাগ করেন। পরে বৃহস্পতিবার সকালে হোটেল কর্তৃপক্ষ অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত হালিমকে পাকড়াও করে স্থানীয়রা। দিতেই হবে এমন বাধ্যতামূলক না, জরিমানা অথবা জেল অথবা দুইটাই দেওয়া যায়, সর্বোচ্চ ১ বছর পর্যন্ত। আপনার সব কিছু কনসিডার করে আমি আপনাকে ১৪ দিন বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলাম। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। সৌদি আরব যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা করছে, যা আগামী মাসে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের হোয়াইট হাউস সফরের সময় সই হতে পারে। সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস এমন তথ্য জানায়। প্রতিবেদন অনুযায়ী আলোচনায় যুক্ত এক সাবেক মার্কিন প্রশাসনিক কর্মকর্তা জানান, ক্রাউন প্রিন্সের সফরের সময় চুক্তি সইয়ের বিষয়ে আলোচনা চলছে, তবে বিস্তারিত এখনও চূড়ান্ত হয়নি। প্রতিবেদনে বলা হয়, আলোচ্য চুক্তিটি যুক্তরাষ্ট্র কাতার প্রতিরক্ষা চুক্তির অনুরূপ, যেখানে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছিল যে কাতারের ওপর যে কোনো সামরিক হামলাকে আমেরিকার ওপর হামলা হিসেবে গণ্য করা হবে। এই কাতার চুক্তি স্বাক্ষরিত হয় ইসরায়েলের দোহায় হামাস নেতাদের হত্যা প্রচেষ্টার পরপরই। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা তাদের আঞ্চলিক কৌশলের একটি শক্তিশালী ভিত্তি, তবে সম্ভাব্য চুক্তির বিস্তারিত বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানানো হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, যদি আফগানিস্তান সংলাপের মাধ্যমে চলমান সংঘাতের সমাধান চায় তাহলে আলোচনায় বসতে প্রস্তুত পাকিস্তান। এর আগে দুই দেশের মধ্যে কয়েকদিনের তীব্র সংঘর্ষ ও বিমান হামলার পর একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, যা এখন পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রেই টিকে আছে। দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দুই দেশ সাম্প্রতিক সময়ে সীমান্তে ভূমি ও আকাশপথে সংঘর্ষে লিপ্ত হয়েছে, যেখানে পাকিস্তানের বিমান হামলায় ডজন খানেক
শতাধিক মানুষ নিহত ও শতাধিক আহত হয়। এর আগে বুধবার দুই পক্ষ ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়। বৃহস্পতিবার ইসলামাবাদে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শরীফ বলেন, আফগানিস্তানের লাগাতার সন্ত্রাসী হামলার পর পাকিস্তান ধৈর্যের সীমায় পৌঁছালো, তাই পাল্টা জবাব দিতে বাধ্য হয়েছে। তিনি আরও বলেন, যদি তারা যৌক্তিক শর্তে আলোচনায় আসতে চায় এবং সংলাপের মাধ্যমে সমাধান চায় তাহলে পাকিস্তান প্রস্তুত। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। শেষ দল হিসেবে 2026 টি-20 বিশ্বকাপে জায়গা করে নিল সংযুক্ত আরব আমিরাত। বৃহস্পতিবার এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাছাইয়ে জাপানকে 8 উইকেটে হারিয়ে বিশ্বকাপে খেলা নিশ্চিত করে আমিরাত। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কায় হবে টি-20 বিশ্বকাপ। এ নিয়ে বিশ্বকাপের 20টি দলই চূড়ান্ত হয়ে গেল। ওমানের আল আমিরাতে ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত সুপার 6-এর ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে জাপান 9 উইকেটে 116 রান করে। রান তাড়া করতে নেমে 12.1 ওভারে 2 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আরব আমিরাত। 2026 বিশ্বকাপে স্বাগতিক হিসেবে আগেই অংশগ্রহণ নিশ্চিত ভারত ও শ্রীলঙ্কার। এরপর 2024 আসরের শীর্ষ 7 দল হিসেবে জায়গা করেছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় জায়গা করেছে আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, গাড়ি ভাঙচুর রণক্ষেত্র মানিক মিয়া এভিনিউ। রাকসুর 23 পদের 20টিতেই জয়ী শিবিরের প্যানেল। ভিপি, এজিএস পদ শিবিরের, জিএসএ আধিপত্য বিরোধী ঐক্যের। রাজধানীর বাজারে কমেছে কাঁচামরিচের দাম, তবে সবজির সঙ্গে ডিমের দাম বাড়তি। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনায় সৌদি আরব। এবং শেষ দল হিসেবে টি-20 বিশ্বকাপে আরব আমিরাত, 20 দলই চূড়ান্ত। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।